যোধপুরে অশোক ব্লাড ব্যাংক নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। চলতি বছরে জানুয়ারি থেকে জুন পর্যন্ত 2 কোটি টাকা রক্ত বিক্রি হয়েছে। বিহার এবং উত্তরপ্রদেশে এই রক্ত বিক্রি হয়েছে। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সন্দীপ, কি অভিযোগ এই অশোক ব্লাড ব্যাংকের বিরুদ্ধে? দেখো, অশোক ব্লাড ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা এই রাজ্যের বিভিন্ন ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে সংগৃহীত রক্ত সেগুলি প্রতিবেশী রাজ্য বিহার এবং উত্তরপ্রদেশে বিক্রি করেছেন এবং সেটা করা হয়েছে স্বাস্থ্য দপ্তরকে অন্ধকারে রেখে। গতকাল অশোক ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে যাবতীয় নথি সহ তলব করেছিল স্বাস্থ্য ভবন। অভিযোগ আগেই ছিল, এবার হাতে নাতে প্রমাণ পাওয়া গেল বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। এরপরই দক্ষিণ কলকাতার যোধপুর পার্কের অশোক ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে যে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ করতে তারা পারবেন না। অর্থাৎ এক প্রকার বলা যেতে পারে যে এই ব্লাড ব্যাংক দৈনন্দিন যে কাজকর্ম তাতে কিন্তু এক প্রকার তালা পড়ে গেল বলা যেতে পারে। স্বাস্থ্য ভবনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে আপাতত কোনো রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ তারা করতে পারবেন না। কত রক্ত ভিন রাজ্যে পাচার করা হয়েছে বা বিক্রি করা হয়েছে তা জানার জন্যই সংস্থা কর্তৃপক্ষকে যাবতীয় নথি নিয়ে গতকাল হাজিরার নির্দেশ দিয়েছিল রাজ্য স্বাস্থ্য দপ্তরের ব্লাড ট্রান্সফিউশন সেল। স্বাস্থ্য ভবনের তরফ থেকে আমরা যেটা জানতে পারছি যে চলতি বছরে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত বিহার এবং উত্তরপ্রদেশের বিভিন্ন ব্লাড ব্যাংক এবং বেশ কয়েকটি বহুজাতিক সংস্থা যারা প্লাজমা কিনে থাকেন তাদের কাছে 2 কোটি টাকার রক্ত এবং প্লাজমা বিক্রি করেছে এই অশোক ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ। স্বাস্থ্য ভবন সূত্রে সেরকমটাই খবর। এর মধ্যে পিআরবিসি অর্থাৎ লোহিত রক্তকণিকা বিক্রি করা হয়েছে 3262 ইউনিট, যার আনুমানিক বাজার দর প্রায় 33 লাখ টাকা। স্বাস্থ্য ভবন সেরকমটাই বলছে। আর 5টি বহুজাতিক সংস্থাকে 12,000 ইউনিট অর্থাৎ প্রায় 3,000 লিটার প্লাজমা তারা বিক্রি করেছেন গত 6 মাসে, যার বাজার দর প্রায় 1,65,00,000 টাকা বলে স্বাস্থ্য ভবন সূত্রে খবর। দুয়ে মিলে প্রায় 2 কোটির কাছাকাছি। এর পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের তরফে কালকে তলব করা হয়েছিল এই ব্লাড ব্যাংকের তরফে রক্তদান শিবিরে ডাক্তার পরিচয়ে যাওয়া বেশ কয়েকজনকে। স্বাস্থ্য ভবন সূত্রে খবর যে যাদেরকে চিকিৎসক বলে ব্লাড ডোনেশন ক্যাম্পে বসানো হয়েছিল তাদের মধ্যে অনেকেই ডাক্তার ছিলেন না, ছিলেন এমবিবিএস পড়ুয়া। এর মধ্যে এসএসকেএম হাসপাতালের সেকেন্ড ইয়ারের কয়েকজন ডাক্তারি ছাত্রকে শনাক্ত করা গিয়েছে যারা ডাক্তার পরিচয়ে ব্লাড ডোনেশন ক্যাম্পে গিয়েছিলেন। তাদেরকে ডাকা হয়েছিল গতকাল স্বাস্থ্য ভবনে এবং তাদের লিখিত জবানবন্দি নেওয়া হয়েছে এবং মুচলেখা লিখিয়ে নেওয়া হয়েছে যে তারা ভবিষ্যতে ডাক্তারি পড়াকালীন ডাক্তার পরিচয়ে এ ধরনের কাজ তারা আর করবেন না। ফলে বলতেই পারো যে স্বাস্থ্য ভবন এই মুহূর্তে এই ভিন রাজ্যে রক্ত বিক্রির যে চক্র আমাদের রাজ্যের বেশ কয়েকটি বেসরকারি ব্লাড ব্যাংক দ্বারা, তার তদন্তে কিন্তু জোর কদমে নেমে পড়েছে। এর আগে পদ্মপুকুরের হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকের বিরুদ্ধে 6 কোটি টাকার রক্ত বিক্রির অভিযোগ উঠেছিল ভিন রাজ্যে। সেই ঘটনায় ইতিমধ্যেই মথুরাপুর থানার পুলিশ তদন্ত করছে এবং কলকাতা পুলিশেরও সাহায্য নিচ্ছে স্বাস্থ্য ভবন। ধন্যবাদ সন্দীপ। আর এ নিয়ে কি বলছেন ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির মুখ্য পরামর্শদাতা কাজল কৃষ্ণ বণিক, শুনব। ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির একজন পরামর্শদাতা হিসেবে এই সংগঠন যে নীতি নিয়ে চলে তা হচ্ছে স্বেচ্ছায় রক্তদান। আর ভারতবর্ষের আইন অনুযায়ী রক্ত একটা এসেন্সিয়াল লাইফ সেভিং ড্রাগ। তাকে কেন্দ্র করে যে কালোবাজারি অনৈতিক কাজকর্ম তা কখনো আমরা সমর্থন করি না। আমরা মনে করি স্বেচ্ছা রক্তদাতাদের প্রাপ্য সম্মান দেওয়ার জন্য তাদের দান করা রক্ত যেন সাধারণ মানুষ, অসুস্থ মানুষ তাদের উপকারে লাগে। তাকে নিয়ে ব্যবসা করবেন, মুনাফা লুটবেন, সেটা কখনোই আমরা বরদাস্ত করতে পারি না। এই বেআইনি অনৈতিক কার্যক্রমের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয় এবং দেশের রাজ্যের সমস্ত জেলা হাসপাতাল এবং সম্ভব হলে মহকুমা হাসপাতাল স্তর পর্যন্ত যাতে সরকারি ব্লাড সেন্টার বা ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট তৈরি করা যায় তার উদ্যোগ গ্রহণ করা উচিত। রক্তদান শিবির থেকে সংগৃহীত রক্ত কোটি কোটি টাকায় পাচার হয়ে যাচ্ছে ভিন রাজ্যে। এই নিয়ে কি বলছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়, শোনাব। অলরেডি তদন্ত শুরু হয়ে গেছে। আপনাকে আগের দিন বলেছিলেন সবাইকে, ব্লাড ব্যাংকের যা আমরা ইনফরমেশন পেয়েছি, নামকরণ করব না, কে করেছে জানি। একটি বেসরকারি হাসপাতাল, তার একটি বেসরকারি ব্লাড ব্যাংক
আমরা এগুলো সবই তলব করছি। গতকাল থেকে আমরা এই খবরগুলো পেয়েছি। সদা তৎপর কিন্তু আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, আমরা ছবি পেয়েছি। আজকে সকাল থেকে তদন্ত শুরু হয়েছে। ভারতে প্রথমবার আসছে ডেঙ্গি ভ্যাকসিন। কিউডেঙ্গা ভ্যাকসিন বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন দিল ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। তবে এই ভ্যাকসিন বাজারে আসতে আরও কয়েক মাস সময় লাগবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বছর বছর বর্ষা এলেই রাজ্যে বাড়ে ডেঙ্গির প্রকোপ। প্রতি বছর মশাবাহিত রোগে আক্রান্ত হন হাজার হাজার মানুষ। সেই লড়াইয়ে এবার নতুন হাতিয়ার পেল দেশ। ভারতে প্রথমবার আসতে চলেছে ডেঙ্গির প্রতিষেধক ভ্যাকসিন। ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বাণিজ্যিকভাবে ডেঙ্গির ভ্যাকসিন কিউডেঙ্গা ব্যবহারের অনুমোদন দিয়েছে। জাপানের তাকেদা বায়োফার্মাসিউটিক্যালসের তৈরি এই ভ্যাকসিন 4 থেকে 60 বছর বয়সীদের দেওয়া যাবে। সংস্থার দাবি, এই ভ্যাকসিন নেওয়ার জন্য কোনো প্রি ভ্যাকসিনেশন স্ক্রিনিংয়ের প্রয়োজন হবে না। অর্থাৎ আগে কখনো ডেঙ্গি হয়েছে কিনা তা যাচাই না করেও এই টিকা নেওয়া সম্ভব। এটা ঠিক যে একবার দুবার ডেঙ্গু হয়ে গেলে মানুষ ডেঙ্গু ইমিউন হয়ে যায়, তো সেটা যদি আমি আর্টিফিশিয়ালি একটা ইনফেকশনের মতন করে দিতে পারি, তাহলে আমি ভীষণভাবেই আশাবাদী যে ডেঙ্গুটা প্রিভেন্ট করা যাবে। রিসেন্ট স্টাডিজে দেখা গেছে যে এই ডেঙ্গু ভ্যাকসিনটা ইজ কোয়াইট সেফ অ্যান্ড এফেক্টিভ। প্রস্তুতকারী সংস্থার দাবি, ডেঙ্গি ভাইরাসের 4টি সেরোটাইপের বিরুদ্ধেই সুরক্ষা দিতে সক্ষম এই ভ্যাকসিন। আমাদের কোনো আগে টেস্ট করতে হচ্ছে না যে পেশেন্ট আগে যে ডেঙ্গু ইনফেক্টেড ছিল কি ছিল না, অ্যান্টিবডি আছে কি নেই, স্ট্রেট ভ্যাকসিনটা দিয়ে দেওয়া যাবে। আমরা যে নিউমোনিয়ার একটা ভ্যাকসিন এখন পেয়েছি যে একটা দিলেই লাইফ টাইম হয়ে যাচ্ছে, অনেকটা সেই রকমই হলো যে একটা ভ্যাকসিন দিলে যদি এখানে আমাদের 2টো ভ্যাকসিন দিতে হবে, প্রথম ভ্যাকসিন 3 মাস পরে আবার সেকেন্ড ভ্যাকসিন, কিন্তু তাতে আমাদের পুরো কভার হয়ে যাবে। ইতিমধ্যেই সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ 43টি দেশ অনুমোদন পেয়েছে কিউডেঙ্গার। 8টির বেশি দেশে অন্তত 28,000 মানুষের ওপর চালানো হয় ক্লিনিক্যাল ট্রায়াল। ভারতে সফলভাবে ফেজ 3 ট্রায়ালও সম্পন্ন হয়েছে। কিউডেং ভ্যাকসিন ডিসিজিআই করেছি, 2টি ডোজ লাগবে 3 মাসের অন্তর। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কথাবার্তা শুরু করব। ডেঙ্গির ভ্যাকসিন নিয়ে আলোচনা হবে, কিন্তু এটা জানুয়ারি ফেব্রুয়ারি মাসের আগে পাবেন না আপনারা। তো সেই সময় আমরা করব। এই ডেঙ্গি সিজনটা আমরা পুরনোভাবেই পালন করতে হবে আর কি। চলতি বছর 30শে এপ্রিল পর্যন্ত এরাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন 770 জন। বর্ষার মৌসুমে ডেঙ্গি এবং অন্যান্য ভেক্টরবাহিত রোগের সংক্রমণ রুখতে তৎপর প্রশাসন। মঙ্গলবার স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সহ সংশ্লিষ্ট দপ্তরগুলির সঙ্গে বৈঠকে বসেন স্বাস্থ্যমন্ত্রী। সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। কুণাল ঘোষ বনাম আখরুজ্জামান সংঘাতে বিধানসভায় বাঁধল ধুন্ধুমার কাণ্ড। একদিনের জন্য সাসপেন্ড করা হলো বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকে। মার্শাল দিয়ে কুণাল ঘোষকে বিধানসভা থেকে বের করে দিলেন স্পিকার। বিধানসভায় বলবে কে, কালীঘাট তৃণমূল না ঋতব্রত তৃণমূল? এই নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো বিধানসভায়। ঘড়ির কাঁটায় তখন দুপুর 3:09। স্বরাষ্ট্র দপ্তরের বাজেটের ওপর আলোচনার সময় ঋতব্রত তৃণমূলের বিধায়ক ও মুখ্য সচেতক আখরুজ্জামানকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানান অধ্যক্ষ রথীন্দ্র বসু। এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শ্রী আখরুজ্জামান। সময় আপনার 12 মিনিট। স্পিকারের ঘোষণা আর আখরুজ্জামানের বলতে শুরু করার মাঝের কয়েক সেকেন্ডের মধ্যেই দেখা যায় নিজের আসন ছেড়ে শটান উঠে আখরুজ্জামানের দিকে এগিয়ে যাচ্ছেন কুণাল ঘোষ। মাননীয় অধ্যক্ষ মহাশয়, 68 নম্বর দাবির বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী ও শুভেন্দু অধিকারী। ঘড়ির কাঁটায় তখনও দুপুর 3:09। সেকেন্ডে সেকেন্ডে বদলাচ্ছিল বিধানসভার ভিতরের ছবি। বক্তব্য চলাকালীনই ঋতব্রতপন্থী তৃণমূলের বিধায়ক আখরুজ্জামানের সামনে গিয়ে শটান দাঁড়িয়ে পড়েন কুণাল ঘোষ। বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী ও শুভেন্দু অধিকারী, প্রতিমন্ত্রী বিশাল লামা প্রত্যেক বার্ষিক বিবেটের 2026-27 অর্থবর্ষে। কুণাল ঘোষ সামনে এসে দাঁড়ালেও তার দিকে একবারের জন্য মুখ তুলে পর্যন্ত তাকাননি আখরুজ্জামান। নিজের বক্তব্য পড়তে থাকেন তিনি, কিন্তু কুণাল ঘোষ ছিলেন নাছোড়। বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী ও শুভেন্দু অধিকারী, প্রতিমন্ত্রী বিশাল লামা প্রত্যেক বার্ষিক বিবেটের।
এরপরই অধিবেশন কক্ষ জুড়ে শুরু হয় হই হট্টগোল। দুপুর 3:10 কুণাল ঘোষকে শান্ত করার চেষ্টা করেন অন্যান্য বিধায়ক। হস্তক্ষেপ করতে বাধ্য হন খোদ স্পিকার। কিন্তু কোনোভাবেই শান্ত করা যায়নি কুণাল ঘোষকে। এরপর পরিস্থিতি সামাল দিতে আসন ছেড়ে নেমে আসেন খোদ পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। ফের একবার কুণাল ঘোষকে সতর্ক করে দেন স্পিকার। কুণাল বাবু, আপনি যদি না বসেন, আমি আবার বলছি, আপনি যদি না বসেন আমি বার করে দিতে বাধ্য হব আপনাকে। কিন্তু কারো কোনো কথাই কার্যত কানে তোলেননি কুণাল ঘোষ। দুপুর 3:11 মুখ্যমন্ত্রী তখন স্পিকারকে বলেন কুণাল ঘোষকে সাসপেন্ড করে দেওয়ার জন্য। আপনি যদি না বাড়ান, আমি আবার বলছি আপনি যদি না বসেন আমি কিন্তু সাসপেন্ড করে দেবো আপনাকে। দুপুর 3:11 ধৈর্য হারান বিধানসভার অধ্যক্ষ। বার করে দিন তো ওকে, বার করে দিন একদম ইমিডিয়েটলি বার করে দিন, ওকে বার করে দিন। দুপুর 3:12 এরপরই কুণাল ঘোষকে বিধানসভা কক্ষের বাইরে নিয়ে যেতে শুরু করেন মার্শালরা। দরজার দিকে ঠেলে নিয়ে যাওয়া হয় কুণাল ঘোষকে, কিন্তু তখনও অনড় ছিলেন কুণাল ঘোষ। বারবার বসে পড়ার চেষ্টা করেন। মার্শালদের সঙ্গে ধস্তাধস্তি হয় তাঁর। সেই সপ্তাহে কুণাল ঘোষকে অধিবেশন কক্ষের বাইরে বের করে দেন মার্শাল। শান্ত হয়ে বসুন। ধন্যবাদ। এরপরই অধিবেশন থেকে ওয়াকআউট করে যান কালীঘাট তৃণমূলের বিধায়করা। উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। মুখ্য সচেতকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বসলেন কালীঘাট তৃণমূলপন্থী বিধায়ক কুণাল ঘোষ। বিধানসভায় তৈরি হলো বেরোজির পরিস্থিতি, আর জানিয়ে নিন্দায় সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় বেনজির যুদ্ধ। দলের মুখ্য সচেতক ও ঋতব্রত তৃণমূলের সদস্য আক্রুজ্জামানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বসলেন কালীঘাট তৃণমূলের কুণাল ঘোষ। শেষ পর্যন্ত পরিস্থিতি এমন জায়গায় পৌঁছল যে অধিবেশন চলাকালীন মার্শাল ডেকে কুণাল ঘোষকে বের করে দেন অধ্যক্ষ। এরপরই বিধানসভায় দাঁড়িয়ে কুণাল ঘোষের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। প্রতিবাদ অনেক রকম হয়, এখানে 5 বার 7 বার 8 বারের বিধায়করাও আছেন। এই রকম অসভ্যতা আমি বিধানসভায় আমরা আগে দেখিনি। আমরাও বিরোধী দলে ছিলাম, শাসক দলে ছিলাম, আছি। মাননীয় আখরুজ্জামান সাহেব এই বিধানসভার অনেক দিনের মেম্বার, প্রাক্তন মন্ত্রী। উনার বাবা হাবিবুর রহমান সাহেব মুর্শিদাবাদ জেলার আপামর মানুষের একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। আজকে যেভাবে মমতাপন্থী তৃণমূলের একজন সদস্য তাকে কার্যত শারীরিকভাবে নির্যাতন করতে এগিয়ে গেছিলেন, আমি মুখ্যমন্ত্রী হিসাবে এবং লিডার অব দি হাউস হিসাবে এর তীব্র নিন্দা করছি। বিজেপি চাইছে সরকারও তারা চালাবে, বিরোধীটাও তারা চালাবে, পোষা বিরোধী। জানামায় বললেন কোনদা আপনার সঙ্গে আমার সম্পর্ক খারাপ না, কিন্তু আমার উপর ইনস্ট্রাকশন আছে আমি আপনার নামটা দিতে পারবো না। এটা কোনো কথা? বিধানসভায় আমি একটা ইলেক্টেড। বিজেপির কয়েকজনকে দেখলাম যেন বি টিমকে আগলে রাখতে পুরো মরিয়া, দরদ উঠলে উঠছে। প্রতিবাদ করতে গেলে চ্যান্ডেলা করে বার করে দেবে। তাতে ওদের এক সিনিয়র বিধায়ক বললেন আপনি এদিকে চলে আসুন, আমাদের সঙ্গে চলে আসুন, আপনার বলতে কোনো সমস্যা হবে না। এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। প্রত্যেককেই মানুষ দেখছে এবং আগেও দেখেছে।
কে কি কি শব্দ কার বিরুদ্ধে ব্যবহার করেছিলেন, কি করেছিলেন মানুষের জানা। এরা ওই সমুদ্র কি জীবিত দ্বিতীয় এরকম অবস্থা আর কি, কে ঋত কে মৃত এটা নিয়ে ওদের মধ্যে লড়াই চলবে, আমাদের চোখ পড়ার নেই। আমরা চাই একটা দায়িত্বশীল সংগঠিত বিরোধী শক্তি থাকুক বিধানসভার মধ্যে। বুধবারের জন্য অধিবেশন থেকে সাসপেন্ড করা হয় কুণাল ঘোষকে। উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।